আমি আমার মায়ের মতোই হতে চাই। আমি শুধু তার ভালোবাসা আর সঙ্গ চেয়েছিলাম। ওর মেজাজ খুব চড়া এবং খুব সহজেই রেগে যায়। মনে হয় আমি যেন ওর সব রাগ ঝাড়ার জায়গা। আমার মায়ের স্বপ্ন ছিল আমি আইনজীবী হই। তিনি আমাকে সেই পথই দেখিয়েছেন এবং সাপোর্ট করেছেন। আমি মানসিকভাবে খুব কষ্ট পাই আর ভাবি কেন আমার কাছ থেকে দূরে দূরে থাকে। তাকে কিভাবে ভালোবাসতে হয় তা আমাকে শিখতে হয়েছে, কারণ আমার এই জীবনে এখন পর্যন্ত আমি কখনোই তার সঙ্গে থাকিনি। আমার মায়ের কাছে সিঙ্গেল মাদার হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ আমার বয়স যখন 1 বছর তখন আমার বাবাকে খুন করা হয়। তাই তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী হয়ে ওঠেন। তিনি বিদেশে কাজ করা বেছে নেন যাতে ভালো বেতন পান, ভালো আয় হয় এবং তা দিয়ে তার মায়ের দেখাশোনা করতে পারেন, সেই সঙ্গে যেন আমারও ভালো যত্ন নিতে পারেন। শিশু সন্তান হিসেবে আমার জন্য এটা বোঝা খুব কঠিন ছিল, কারণ আমার মনে হতো আমি শুধু তার ভালোবাসা আর সময় সঙ্গ চেয়েছিলাম। আমাকে তাকে ভালোবাসতে শিখতে হয়েছে, কারণ হলো আমি সারা জীবন কখনোই তার সঙ্গে থাকিনি। আমার নাম এলিজাবেথ চ্যান, আমি সিঙ্গাপুর থেকে বলছি। আমি কুয়েহো জিয়াকের সহ প্রতিষ্ঠাতা। আমার বড় হয়ে ওঠার পুরো সময়টাতে তিনি কখনোই সিঙ্গাপুরে ছিলেন না। আমি যা চাইতাম তা সামর্থ্যের মধ্যে থাকলে তিনি আমাকে দিতেন, কিন্তু সেটা তো আমি চাইনি। আমি তার ভালোবাসা চেয়েছিলাম, মনোযোগ চেয়েছিলাম, কারণ স্কুলে আমি যতই ভালো রেজাল্ট করি না কেন সেখানে এমন কেউ থাকতো না যে আমার সাফল্যে হাততালি দেবে। আমার মনে সবসময় এই প্রশ্ন আসতো যে কেন তাকে এত দূরে থাকতে হবে। কিন্তু জানেন, আমি নিজে যখন সিঙ্গেল মাদার হলাম তখন আমি বুঝলাম তিনি কেন ওই সিদ্ধান্তগুলো নিয়েছিলেন। আসলে তিনি আমাকে একটা উন্নত জীবন দিতে চেয়েছিলেন। মাঝে মাঝে আমি আমার দুর্বলতা প্রকাশ করি যাতে ও নিজেকে শক্তিশালী একজন হিরো মনে করে এবং ভাবে যে আমি ওর উপর নির্ভর করছি। এতে করে আমাদের বন্ধন আরো গভীর হবে। Hôm nay là thứ mấy? Làm cơm nha. Để mà miêu tả về bé Vân thì mình sẽ ভ্যানকে বর্ণনা করতে গেলে আমি বলবো ও সত্যি খুব আদুরে একটা মেয়ে, তবে মাঝে মাঝে ও খুব খিটখিটে হয়ে যায় কারণ ওর যোগাযোগ করতে সমস্যা হয়। তাই যখন ও নিজের প্রয়োজনের কথা বোঝাতে পারে না তখনও খিটখিটে হয়ে যায়। có không? আমার নাম ল্যান, আমার বয়স ৩৫ বছর। আমি বর্তমানে ভিয়েতনামের হ্যানয়ে থাকি এবং আমি একজন ইংরেজি শিক্ষিকা। ভ্যান কানে শোনে না এটা আমি তখনই জানতে পারি যখন ওর বয়স 2 বছর। আরেকটা কারণ ছিল যে ভ্যানকে খুব ছোটবেলায় ওর দাদা দাদির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল, মাত্র 13 মাস বয়সে। ওর সঙ্গে নিয়মিত দেখা হতো না বলে বুঝতে অনেক সময় লেগেছিল যে কোনো একটা সমস্যা হচ্ছে। আমি ছিলাম একমাত্র ব্যক্তি যে আর্থিকভাবে পুরো পরিবারের দায়িত্ব টানছিলাম। যদি ও আমার সঙ্গে থাকতো তাহলে আমি হয়তো আগেই ওর বধিরতার বিষয়টা ধরতে পারতাম। আর যদি আমার আর্থিক অবস্থা ভালো থাকতো তাহলে ইমপ্ল্যান্ট হয়তো আরো আগেই করা যেত। তাহলে ভ্যান এতদিনে যন্ত্রের সহায়তায় সাড়া দেওয়ার কাজে অনেকটাই উন্নতি করে ফেলতো। সেই সঙ্গে ওর কথা বলা এবং শেখার সক্ষমতাও এতদিনে অনেক বেড়ে যেত।
আমাদের বড় করে তোলার ব্যাপারে আমার মা খুব মনোযোগী ছিলেন। তিনি খুব মজার এবং আকর্ষণীয় মানুষ ছিলেন। তিনি প্রচুর ঠাট্টা তামাশা করতেন। তার জীবনযাপনে নিজস্ব একটা ধরন বা পদ্ধতি ছিল। তিনি জীবনকে খুব সহজভাবে নিতেন। তাই আমি তার মতোই হতে চাই, এমন একজন যে কারো ক্ষতি করে না। আমার নাম জালিলা হায়দার। আমার বাড়ি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে। পেশায় আমি একজন আইনজীবী এবং পাশাপাশি আমি একজন সমাজসেবী ও মানবাধিকার কর্মী। মাত্র ৩৫ বছর বয়সে তিনি বিধবা হন। তিনি চাইলেই নতুন করে জীবন শুরু করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। হাজারা সম্প্রদায়ের মধ্যে আমার মা সেরা মায়ের পদক পেয়েছেন। ওটা ওখানেই ঝুলানো। আমাদের সম্প্রদায়ের মধ্যে প্রতি বছর সেই মাকে পুরস্কার দেওয়া হয় যিনি তার সন্তানদের স্বাবলম্বী করেছেন। তিনি কখনো বলেননি যে আমাদের অর্থ বা সম্পদ নেই। তিনি কোনো না কোনোভাবে ব্যবস্থা করতেন। মা আমাদের শিখিয়েছেন যে জীবনে আমাদের সবাইকেই কিছু না কিছু হতে হবে। এমনকি তিনি আমার জন্য ল কলেজের ভর্তি ফর্মও পূরণ করে দিয়েছিলেন। আমার অর্জন হলো আমি আমার সম্প্রদায়ের প্রথম নারী আইনজীবী। এটা অনেক বড় একটা ব্যাপার। মা বলতেন, আমি তোর স্কুলের ইউনিফর্ম ভালো করে ইস্ত্রি করে দিয়েছি। আর আমি উত্তর দিতাম, মা আমি স্কুলে যাই না, আমি আদালতে যাই। আমি একজন পেশাজীবী নারী। ভ্যানের বয়স যখন 7, তখন আমি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেই। 7 tuổi thì thực ra là khi mà hai বিয়ের ওই পর্যায়ে আমাদের একে অপরের প্রতি কোনো গভীর বোঝাপড়া গড়ে ওঠেনি। প্রথমে সবকিছু গুছিয়ে নেওয়া খুব কঠিন ছিল। তখন আমাকে চাকরিও করতে হতো, আবার ওকে স্কুলে নেওয়া, স্কুল থেকে আনা এবং বাসার কাজ করার জন্য সময় বের করতে হতো। আমি একটা কোম্পানিতে চাকরি আর নিজের ব্যবসার মধ্যে তাল মেলাতে হিমশিম খাচ্ছিলাম। আমি সিদ্ধান্ত নিলাম ওসব বন্ধ করে দেব এবং ঘরে থেকেই অনলাইনে ইংরেজি পড়াবো, যাতে আমার সময়ের রুটিনটা নমনীয় হয় এবং আমি ভ্যানের ভালো যত্ন নিতে পারি। Alright, open shutter, open shutter, give a leader clap, clap, clap. এই লড়াইয়ে আমি একা ছিলাম, তবে আবেগ আর মানসিক দিক থেকে আমি এক ধরনের স্বস্তি অনুভব করছিলাম। পারিবারিক দ্বন্দ্বটা আর ছিল না। অবশেষে আমি ভ্যানকে বড় করা আর নিজের ক্যারিয়ারে মনোযোগ দিতে পারছিলাম। সাধারণত স্কুলের শিক্ষকরা যা শেখান ভ্যান তার খুব একটা মনে রাখতে পারে না, তাই বাড়িতে ওকে আমার অনেক সহযোগিতা করতে হয়। ও অঙ্ককে যত বেশি ভয় পায়, আমি ওকে তত বেশি শেখাতে চাই, আর ও তত বেশি বাধা দেয়। তখন আমাদের সম্পর্কটা খুব বেশি উত্তপ্ত হয়ে ওঠে। ভ্যানকে যদি ওর মায়ের বর্ণনা দিতে বলা হয়, আসলে ও কখনো সেটা মুখে বলে বোঝাতে পারে না। তবে আমার মনে হয় ও বলবে। আমি খুব হুকুম চালাতে পছন্দ করি। আমি খুব অল্প বয়সে মা হই, কারণ আমি ভালোবাসা খুঁজছিলাম। আমার জীবনে এই জিনিসটার অভাব ছিল, তাই আমি নিজের একটা পরিবার তৈরি করতে চেয়েছিলাম। আমার মনে হতো আমার কোনো পরিবার নেই। কিন্তু বিয়ে তো আর সেভাবে কাজ করে না। অন্য কাউকে ভালোবাসার আগে আপনাকে আগে নিজেকে ভালোবাসতে হবে।
আমি আসলে কখনো কাজ করিনি, কখনো তেমন কিছু করিনি। আমার মা শুধু আমাকে আর্থিক সহায়তা দিতেন আর দিয়েই যেতেন। মেয়ের জন্মের পরই আমার এই মানসিকতার পরিবর্তন হয়। তখন আমি খুব লজ্জা পেলাম, খুব অপরাধ বোধ হতে লাগলো। আপনি যখন মা হবেন তখন আপনার ভেতরে এমন একটা অনুভূতি কাজ করবে যে আপনি আপনার মেয়েকে একটা উন্নত জীবন দিতে চাইবেন। আমি সবসময় বলি পেনেলোপি হলো আমাদের বাড়ির পরী, কারণ আমি জানি মা কখনোই ফিরে আসবে না, কারণ তিনি বিদেশের জীবনযাপন নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই ছিলেন। তাকে ফেরানোর একমাত্র অনুপ্রেরণা ছিল পেনেলোপির জন্ম। তাই আমি তাকে বলছিলাম, আচ্ছা শোনো, আমি তো আগে কখনো কাজ করিনি এবং আমি তোমাকে খরচ চালাতে দেব না, তাই আমি ওকে ডে কেয়ারে দিয়ে দিব। ব্যাস, শুনেই সে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ল। কদিন সে আমাকে বলল, আমি চাকরি ছেড়ে দিচ্ছি, আমি আমার নাতনিকে ডে কেয়ারে রাখতে দেব না। আমি আরেকটা বিষয় বুঝলাম যে মা আমার মেয়ের মধ্যেই আমাকে খুঁজে পেয়েছে, কারণ ছোটবেলায় সে আমার যত্ন নিতে পারেনি। তাই সে যখন পেনেলোপিকে দেখে, সে আমাকেই দেখে। মাত্র 21 বছর বয়সে আমি প্রথম আমার ব্যবসা চালাচ্ছিলাম, যা ছিল পর্দার ব্যবসা, সফট ফার্নিশিং এর। কাজে যতই ব্যস্ত থাকি না কেন, প্রতিদিন সকালে আমি তাকে স্কুলে দিয়ে আসি। প্রতিদিন সকালে আমি তার সঙ্গে সম্পর্ক গড়ার জন্য সময় বের করি। আমি ওর সঙ্গে গল্প করি, জিজ্ঞেস করি ওর দিনটা কেমন কাটলো। ওর যদি সমর্থনের প্রয়োজন হয়, আমি পাশে থাকব। আমি আমার 200% ওকে দেব। আমি যা আয় করি সবই মাকে দিয়ে দিই। তার সেবায় আমি এটা করতে চাই। আমাদের জীবন খুব ভালোভাবেই চলছিল, কিন্তু তারপর তিনি অসুস্থ হয়ে পড়লেন। বাবা মায়ের বয়স হলে, দুর্বল বা অসুস্থ হয়ে পড়লে সন্তানদের জন্য সেটা খুব বেদনাদায়ক অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। আমরা নার্সদের তাকে গোসল করাতে দেই না। এরপর তিনি ভালো বোধ করতে শুরু করলেন যে আমরা তাকে শিশুর মতো যত্ন নিচ্ছি। এটা একটা কষ্টের প্রক্রিয়া, কিন্তু এতে শেখারও অনেক কিছু আছে। আমাদের মধ্যে একটা গভীর দ্বন্দ্ব আছে। হয়তো আমার সমাজকর্মের কারণেই তিনি অস্বস্তি বোধ করেন। আমি কাজ করছি, তাতে তার সমস্যা নেই। আমি নারীদের জন্য কাজ করছি, তাতেই তিনি খুশি। কিন্তু কোনো ইস্যুতে কথা বললে বা কোনো ঝামেলায় জড়ালে তিনি খুশি হন না। এটা আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি করেছে। তাই সেই বন্ধনটা আমি নতুন করে গড়ার চেষ্টা করছি। আমার মা ঘরে বসেই কুয়ে তৈরি করা শুরু করলেন। কুয়ে হলো কচ্ছপের আকৃতির এক ধরনের ঐতিহ্যবাহী খাবার। এটা লাল রঙের হয় এবং এটা একটা ঐতিহ্যবাহী ডেজার্ট। আমার খুব কৌতূহল হলো, বাহ, কেন সে কোনো মার্কেটিং করছে না, সে শুধু ঘরে বসেই এটা করছে। কৌতূহল থেকেই সব শুরু। জানেন, আমি যতই খোঁজ খবর নিতে শুরু করলাম, আমার আগ্রহ ততই বাড়তে লাগলো। এভাবেই কুয়ে হো জিয়াকের শুরু। 2017 সালে আমরা তানজং পাগারে আমাদের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালু করি। আমাদের ব্যক্তিত্বে অনেক সংঘাত হতো। তখনই আমরা বুঝলাম যে ব্যবসায় আমাদের একে অপরকে প্রয়োজন। বছরের পর বছর ধরে ব্যবসার খাতিরেই আমরা আপোষ করতে শিখেছি, আমরা একে অপরকে ভালোবাসতে শিখেছি। আমাদের মানসিক অবস্থা যেমনই হোক না কেন, পরিস্থিতি সামলাতে শিখেছি।
আমাদের কুয়ে আমি বলবো এটা ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেল, মানে এতে এখনো ঐতিহ্যবাহী রেসিপির অনেক বিষয় আছে, কিন্তু আমাকে একটু অদল বদল করতে হয়েছে যাতে তরুণরাও এটা খেয়ে দেখতে চায়। সেখান থেকেই আমরা ওয়ার্কশপ শুরু করি, পারিবারিক বন্ধন দৃঢ় করার ওয়ার্কশপ। আমার মনে হয় আজকাল অনেক বাবা মায়েরই সন্তানদের জন্য সময় নেই। শর্ত হলো আপনাকে আপনার ফোনটা দূরে রাখতে হবে, কারণ আমি চাই তারা তাদের বাচ্চাদের ভালো সময় দিক। আমি তাদের দিয়ে কিছু কাজ করাই, যেমন কুয়ে বানানোর পর আমি তাদের বলি বাবা মাকে খাইয়ে দিতে, তখন তাদের বাবা মা খুব খুশি হয়। আমি ভাবার চেষ্টা করি আমি নিজে কি চাইতাম। ভ্যানের বয়স এখন 11 বছর। ও এখন বয়সন্ধিকালের মধ্য দিয়ে যাচ্ছে। ভ্যানের এখন অনেক চাহিদা আর আবদার, সেগুলো প্রকাশ করতে শুরু করেছে, যেমন টিভি দেখা বা ফোনে সময় কাটানো, বন্ধুদের সাথে আড্ডা দেয়া, ফ্যাশনেবল পোশাক পরার বায়না, যা ওর বয়সে কিছুটা বেমানান। বাড়ির বাইরেও সবার সঙ্গে খুব হাসি খুশি আর মিশুক, অন্যদের সঙ্গে খুব ভালো আচরণ করে। কিন্তু বাড়িতে যখনই ও নেতিবাচক কিছু অনুভব করে তখন ও সব দোষ আমার উপর চাপায়। বন্ধুদের সামনে ও আমার প্রতি ভালোবাসা দেখাতে পছন্দ করে না। আমি মানসিকভাবে খুব কষ্ট পাই আর ভাবি কেন ও আমার কাছ থেকে দূরে দূরে থাকে। আমি ওকে বিদেশে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি, যেন আমার স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার সময় ভ্যান অন্তত 2 বছর বিদেশে থাকা আর পড়াশোনার অভিজ্ঞতা পায়। কারণ আমার মনে হয় ভিয়েতনামে বেশিরভাগ মানুষের মধ্যে প্রতিবন্ধী শিশুদের নিয়ে এক ধরনের কুসংস্কার আছে, বিশেষ করে বধির শিশুদের ক্ষেত্রে। আমি যখন আইন নিয়ে পড়ছিলাম আমার মা বলতেন তোর বাবা সবসময় চাইতেন তুই আইনজীবী হ, কারণ আমাদের সম্প্রদায়ে কোনো আইনজীবী নেই। একজন আইনজীবী থাকলে খুব ভালো হতো। আমার ব্যক্তিত্ব গঠনে আমার মা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমি যখন ল কলেজে গেলাম আমি ছিলাম প্রথম হাজারা সম্প্রদায়ের মেয়ে। আমাদের বড় করার সময় ছেলে মেয়ে ভেদাভেদ করা হয়নি। মেয়েদের ক্যারিয়ার আর শিক্ষার ক্ষেত্রে অনেক হাজারা সম্প্রদায়ের মেয়ে এখন আমাদের আইনের পেশায় এসেছে। আমার পরে আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে তারা আইনজীবী হয়েছে। আমি যে আইনজীবী হয়েছি আমার মাই আমাকে এই পথ দেখিয়েছিলেন এবং পুরোটা সময় আমাকে সমর্থন দিয়েছেন। আজ আমি একজন ভালো আইনজীবী, শুধু জীবিকা নির্বাহের জন্য আইন চর্চা করছি এমন নয়, আমি আমার পেশার প্রতি নিবেদিত প্রাণ। আমি প্রার্থনা করছি যেন মা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন এবং আমি তাকে বলবো যে তিনি একজন মহান মা। তার সন্তানরা বিশ্বে তাদের নিজেদের জায়গা করে নিয়েছে এবং তার এতে গর্বিত হওয়া উচিত।